অবশেষে শুক্রদেব রাশি পরিবর্তন করছে। 31শে মে 2025 শুক্রদেব রাশি পরিবর্তন করছে। শুক্রদেব তার উচ্চ রাশি মীন রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে হচ্ছে মেষ রাশিতে, এবং মেষ রাশিতে 28শে জুন পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো শুক্রদেবের এই পরিবর্তন প্রত্যেকটা রাশির উপরই প্রভাব পড়বে। তা আজকে মকর রাশির সম্পর্কে বলবো যে মকর রাশির উপর শুক্রদেবের এর কী প্রভাব পড়বে। কারণ মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। তো যাই হোক, আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বহু ভিডিও মকর রাশি সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তাদের জন্য ভালো হবে, ভালো লাগবে আর কি। তো আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে আবার বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো শুক্রদেবের পরিবর্তন, সত্যি কথা বলতে উচ্চ রাশিতেও যেরকম ভালো পরিবর্তন শনির সাথে ছিল, এবার মেষ রাশিতে অবস্থান করবে, যেটা চতুর্থ ঘর। চতুর্থ ঘরে শুক্র স্থান বলি হয়ে যাচ্ছে এবং দিক বলি হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং কর্মের ঘরের অধিপতি, অর্থাৎ কেন্দ্রে কিন্তু তার মূল ত্রিকোণ রাশিটা পড়ছে, যেটা হচ্ছে তুলা রাশি, আর সাধারণ রাশি হচ্ছে বৃষ রাশি। তো এইখানটাতে কেন্দ্রেই অবস্থান করছে, তাহলে এই অবস্থানটা যথেষ্ট ভালো অবস্থান শুক্রের জন্য, খুবই ভালো অবস্থান। শুধু দেখতে হবে যে মঙ্গলের সাথে তৎকালীন সম্পর্কটা উঠেছে কিনা। তৎকালীন সম্পর্ক মঙ্গলের সাথে উঠেছে, কারণ মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে এবং 7 তারিখ আবার মঙ্গলও রাশি পরিবর্তন করে নেবে, রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করবে। আর অপরদিকে সিংহ রাশির অধিপতি সূর্য পঞ্চম ঘরে অবস্থান করছে শুক্রের রাশিতে। আবার মঙ্গলও যে নক্ষত্রগুলো পাবে তার মধ্যে তো শুক্রেরও তো নক্ষত্র পাবে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র পাবে। তো যাই হোক, অবস্থান ভালো, মোটের উপর একটা তৎকালীন মিত্রতা ডানে বায়ে মিলে হচ্ছে আর কি, কিন্তু ফল যথেষ্ট ভালো পাবে শুক্রের এই পরিবর্তন। তো শুক্রের পরিবর্তন ফল যেরকম ভালো দিবে, আবার সাবধানেও কিছু ক্ষেত্রে থাকতে হবে, কারণ অষ্টম ঘরে মঙ্গল আর কেতুর জুতি হচ্ছে। মঙ্গল কেতুর জুতি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে। মঙ্গল হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, কেতুর সাথে জুতি তৈরি করবে। অষ্টম ঘরের অধিপতি বলছি, লাভের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করবে কেতুর সাথে। তো যাই হোক, যখন আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে সে সময় আবার বিশদভাবে আলোচনা করব, সেটা কোনো ব্যাপার হচ্ছে যে শুক্রের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ফেভারে থাকবে এই মকর রাশির ক্ষেত্রে, এবং অনেক দিক থেকে এই সময়কালে শুক্র যথেষ্ট ভালো প্রভাব দিবে। গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তার তো ফলে বৃদ্ধি পাবে, আবার গ্রহ যখন নিজের রাশিকেই দেখবে তার ফলেও বৃদ্ধি পাবে। তাহলে গ্রহ এই শুক্র কিন্তু যে 3টি নক্ষত্র অবস্থান করবে, অশ্বিনী নক্ষত্র, তারপরে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রটা কার? এটা শুক্রেরই তো নক্ষত্রের 4টি চরণই থাকছে মেষ রাশিতে। তারপর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, এটা সূর্যের নক্ষত্র। তো এই যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে, অবস্থানও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। অতএব শুক্রের পরিবর্তন অনেক দিক থেকে এই মকর রাশিকে সফলতা নিয়ে আসবে। শুক্র হচ্ছে কি? সৌন্দর্যের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কারক। আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে শুক্র। প্রতিভার কারক, যে কোনো প্রতিভা সেই জিনিসটা কিন্তু শুক্র থেকেই দেখা হয়। শুক্র আর দেবগুরু বৃহস্পতি, এই দুটি গ্রহই হচ্ছে সবথেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে। আর এই দুটি গ্রহই কিন্তু আচার্যর ভূমিকা পালন করে, জ্ঞানের ভাণ্ডার। এবং এই দুই গুরুই এই চতুর্থ ঘরে কিন্তু আবার দিকবলি হয়ে যায়। মেষ রাশিতে অবস্থান করবে এটা ঠিক, মেষ রাশি কি অগ্নিতত্ত্ব রাশি, শুক্র আসবে এখানটাতে, শুক্র অবস্থান করবে এটা ঠিক, কিন্তু শুক্রের সাথেও তৎকালীন সম্পর্ক তৈরি হচ্ছে। তো শুক্র এখানটাতে 31শে মে যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন অশ্বিনী নক্ষত্রে থাকবে। অশ্বিনী নক্ষত্র কেতুরই নক্ষত্র। আর 31শে মে থেকে 14ই জুন পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে। আবার 14ই জুন থেকে একদম 25শে জুন পর্যন্ত থাকবে হচ্ছে ওই ভরণী নক্ষত্র, নিজের নক্ষত্রে। আর 26শে জুন কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবে। আর 28শে জুন পর্যন্ত থাকবে এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে।
আর দ্বিতীয় চরণে যেই প্রবেশ করে তখন শুক্র তো চলে আসবে নিজের ঘরে। তার মানে শুক্রের মেষ রাশিতে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনও যথেষ্ট ভালো হবে। তারপরে যখন আবার বৃষ রাশিতে ঢুকবে, তার সাধারণ রাশিতে প্রবেশ করবে, এই পরিবর্তনও ভালো। তারপরে যখন আবার মিথুন রাশিতে অবস্থান করবে, সেই পরিবর্তনটাও ভালো। মানে একদম কর্কট রাশি পর্যন্ত টানা চলবে পরিবর্তন, যথেষ্ট ভালো পরিবর্তন হয়ে যাবে। তারপর যখন আবার সিংহ রাশিতে অষ্টম ঘরে ঢুকবে, তখন আবার পৃথক পৃথকভাবে তুলে ধরবে সেইগুলো, যে কী কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে। তো এখন শুক্রের যে পরিবর্তন, এই অশ্বিনী নক্ষত্রে শুক্র অবস্থান করবে জুন মাসের 13 তারিখ পর্যন্ত। তো অশ্বিনী নক্ষত্রটা হচ্ছে কি কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্রে শুক্রের অবস্থান, তো এখানটাতে শুক্র কেতুর নক্ষত্রে যখনই অবস্থান করবে, তখন কেতু জিনিসটা কি, কেতু হচ্ছে কি পাশ জিনিসটাকে তুলে ধরবে, এবং কেতু থেকে গোপন জিনিসটাকে দেখা হয়, ডিপ জিনিসটাকে দেখা হয়। এইখানটাতে শুক্রের যে অবস্থান, শুক্র তো সুখভোগের কারক হবে। চতুর্থ ঘরে কি, চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের সুখের স্থান, মায়ের স্থান, সুখভোগের জায়গা। এটা সুখ, মায়ের আঁচলের তলেই তো সুখ। এবার শুক্রের যে অবস্থানটা, শুক্রটা হচ্ছে সুখ, সৌন্দর্য, তারপর প্রতিভা, বিভিন্ন রকম সুখ সাধন কিন্তু এই চতুর্থ ঘর থেকে দেখা হয়। চতুর্থ ঘরে যেরকম মাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেরকম কিন্তু লাক্সারি জীবনটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে, যে দামি দামি জিনিসপত্রের ভোগ করা, ভালো গাড়ি, ভালো বাড়ি, তারপরে প্রসাধনী জিনিস, বিভিন্ন রকম জিনিস, কিন্তু প্রসাধনী জিনিস, এই সমস্ত জিনিস কিন্তু চতুর্থ ঘর থেকে দেখা হয়। লাক্সারি আইটেমগুলো, যেগুলো সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, যেগুলো পাওয়া খুব মুশকিল হয়। তবে মায়ের সুখ তো সবাই পায়, কিন্তু যে লাক্সারি সুখগুলো, এগুলো তো সাধারণ লোক পায় না। তো শুক্রের পরিবর্তন কিন্তু সেই সুখের ঘরেই হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। অতএব যথেষ্ট সুখ বৃদ্ধি করবে। তবে সেই কেতুর নক্ষত্রে যখন অবস্থান করবে, তখন কেতুর নক্ষত্রে থাকলে কি গোপন সুখগুলো এটাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে যে ব্যভিচার বা চারিত্রিক দুর্বল বা চারিত্রিক একটা মানে কি বলবো কলঙ্ক, সেটা কিন্তু না। কেতুর নক্ষত্রে যখন থাকবে, সেই গোপন সুখের দিকে আকাঙ্ক্ষিত হবে, এটা ঠিক, কিন্তু ব্যভিচার হবে না। আবার তার সাথে কি, যে ধার্মিক পবিত্রতাও থাকবে, ধর্মের প্রতি একটা নেচার, সেই জিনিসটাও থাকবে, পবিত্র মনোভাবও থাকবে, কিন্তু সুখটা আবার গোপনে থাকবে, যে কোনো একটা গোপনে সুখ করছে, হ্যাঁ, এগুলো কিন্তু থাকবে। তার মানে ব্যভিচার সেটা কিন্তু না। এবং শুক্র হচ্ছে কি, মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরটা কিসের ঘর, জ্ঞানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর। তাহলে শুক্র শিক্ষা দীক্ষার জ্ঞানের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে কেতুর নক্ষত্র অবস্থান করবে। তাহলে সেই জ্ঞানটাও, সেই ইন্টেনশনটাও কিন্তু থাকবে, যে নিজের মান সম্মানটা যেন নষ্ট না হয়, এটাও কিন্তু থাকবে কেতুর নক্ষত্রে। যেটা বললাম যে ব্যভিচার হবে না, এমনি গোপন সুখ সেই জিনিসটা থাকবে। যে কেউ ড্রিঙ্ক করে, সেটা আরও গোপনে বেশি ড্রিঙ্ক করে ফেললো, বা যে সুখটা, সেই সুখটা যেটা গোপনে করে, সেই সুখটা গোপনে বেশি করে ফেললো। তার মানে এটা না যে সে মানে নিজের মান সম্মান এই জিনিসটাকে হারিয়ে ফেলবে, ব্যভিচার হবে, বা বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকর্ষণ হয়ে ব্যভিচার করবে, সেটা কিন্তু না। এবং তার সাথে কি হবে, তার সাথে হবে যে অশ্বিনী নক্ষত্রে থাকা মানে কি, সময়কেও যথেষ্ট মূল্য দিবে। অশ্বিনী কুমার অশ্বিনী নক্ষত্রের অধিপতি দেবতা, তো এই জিনিসগুলো হবে। আকর্ষণ ক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি পাবে, যেই স্থানে অবস্থান করবে আলোচনার পাত্র হবে, এবং নিজের দিকেও আবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে, নিজের দিকেও কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। তাহলে যথেষ্ট সুখ বৃদ্ধি করবে। এবং এই নক্ষত্র অবস্থান করে যে শুক্রের যে দৃষ্টিটা নিজের রাশিতে পড়ছে, যেটা হচ্ছে কর্মের ঘর, তাহলে এইখানটাতে কী হবে, যে ভিতরের যে গোপন ডিপ, যে একটা ভিতরের যে প্রতিভা, ভিতরের যে একটা বিশেষ মানুষের গুণ থাকে, সেই গুণগুলো এবার প্রকাশ পাবে কর্মক্ষেত্রে, যার দরুন কর্ম লাভ করবে। অনেক ক্ষেত্রে নিজের গুণের দ্বারা, নিজের প্রতিভার দ্বারা বহু কর্ম লাভ হয়। তো মকর রাশির কিন্তু এই সমস্ত জায়গায় বিশেষ সফলতা পাবে, নিজের গুণের দ্বারা প্রসিদ্ধি লাভ করবে, নিজের প্রতিভার দ্বারা প্রসিদ্ধি লাভ করবে কর্মক্ষেত্রে, এবং নিজের কর্মকে যথেষ্ট এগিয়ে নিতে পারবে। এবার যে নক্ষত্র অবস্থান করছে, সেই নক্ষত্রে কেতু আবার অষ্টম ঘরে অবস্থান করছে। তাহলে অষ্টম ঘরে গোপন বিদ্যাগুলো, মানে গোপন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা ভূমি জমি জমা সংক্রান্তের কাজ। আর কেতু অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরে কেতু যখন অবস্থান করে, তাকে বলে গুপ্ত খাজানা দেয়। তো মকর রাশির ক্ষেত্রে কিন্তু সেই রকম জিনিস আসছে, যে জিনিসটা থেকে আনএক্সপেক্টেড মানি, যেটা বহুদিন ধরে পড়েছিল, এরকম অর্থ পাওয়ারও বিশাল সম্ভাবনা
এ সময় থাকছে, বা যে কাজগুলো বিগত দিনে বহু কোনোভাবেই হচ্ছিল না, যে সেই কাজগুলো হয়তো গোপনে উদ্ধার হয়ে গেল, এই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শুক্রের এই অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন। তারপরে যখন 14ই জুন চলে আসবে ভরণী নক্ষত্রে, এবার ভরণী নক্ষত্রে যখন চলে আসবে তখন তো শুক্রের এটা নিজের নক্ষত্র হয়ে গেল, ভরণী নক্ষত্র। তো এই সময় কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে শুক্র নিজের নক্ষত্র অবস্থান করবে, দুটি ঘরের অধিপতি পঞ্চম ঘর এবং দশম ঘর কর্মের ঘরের অধিপতি হয়ে সুখের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে ধনধান্যে ঐশ্বর্যপূর্ণ পরিপূর্ণ হবে, অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট মজবুত হয়ে যাবে, যথেষ্ট শুভ যোগ তৈরি হচ্ছে, সমাজে মান সম্মান খুবই এই সময়কালে বৃদ্ধি পেয়ে যাবে, সমাজের নিজের চেহারা একদম মানে উঠে চলে আসবে, সমাজে বিশিষ্ট ব্যক্তি হয়ে যাবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে, ভিড়কে পরিচালনা করার ক্ষমতা রাখবে, সেই রকম বুদ্ধিমান হবে, সেরকম কিন্তু জ্ঞানী জিনিসটা, নিজের নিপুণতা জিনিসটা কিন্তু একদম সবার সামনে চলে আসবে, নিজের শৌখিনতা জিনিসটাও কিন্তু চলে আসবে। আবার এই নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখন কিন্তু আবার মনের মধ্যে জেদ জিনিসটাও আসবে, একটুতে রেগে যাওয়া এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই ভরণী নক্ষত্রে। কাজকর্ম দুরন্ত মানে কাজকর্মের গতিবেগ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, যে কাজগুলো হচ্ছিল না ওই আকর্ষণ ক্ষমতার দরুন সেই কাজগুলো হবে, যে ওই ব্যক্তির কাছে চলো সেই এই কাজটা সহজসাধ্য করতে পারবে, এই রকম কিন্তু একটা প্রতিভা এই সময় মকর রাশির ক্ষেত্রে উঠে চলে আসবে শুক্রের এই পরিবর্তনে। গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করছে, আবার নিজের নক্ষত্র অবস্থান করে নিজের উচ্চ ঘরকে দেখছে, মূল ত্রিকোণ ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ ঘর তুলা রাশি, সেটা হচ্ছে এই শুক্রের মূল ত্রিকোণ ঘর, তার নিজের ঘরকে দেখছে, কর্মের ঘরকে, কর্মের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছে পঞ্চমপতি হয়ে, অর্থাৎ পিতা মাতারাও সন্তানের দিক থেকে বিশেষ আনন্দিত হবে, যে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে শুক্রের এই পরিবর্তনে। শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি, রাশির অধিপতি শনির সাথে পরম মিত্রতা, নিজের নক্ষত্র অবস্থান করছে। তারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত, কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, গার্মেন্টের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো এই সময় হবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, যারা সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছে, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, সেলসের কাজে অ্যাক্টিভ রয়েছে, সমস্ত দিক থেকে কিন্তু এই সময় উন্নতির যোগ থাকছে এই মকর রাশির। মানে সুখ যে জিনিসটা হারিয়ে গেছিল, সুখ যে জিনিসটা হচ্ছিল না, সেই সুখের রাস্তা এখন থেকে আরও গাঢ় হতে থাকবে। শনির সাথে তো অবস্থান করছিল উচ্চ অবস্থায়, শুক্র তো যথেষ্ট ভালো ফল দিয়েছে, কিন্তু শুক্র তো ভালো ফল দিয়েছে, অন্যান্য গ্রহ থেকেও ডিস্টার্ব ছিল, মঙ্গলের অবস্থানও ভালো ছিল না। এবার মানে চারিদিক থেকে যে গ্রহদের অবস্থান তৈরি হয়েছে, প্রত্যেকটা গ্রহই কিন্তু এই মকর রাশিকে সাপোর্ট করছে, অর্থাৎ যথেষ্ট ভালো সময় শুক্রের এই পরিবর্তন এই মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এরপরে 25শে জুনের পর 26শে জুন চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে এই শুক্র, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য, তখন চলে আসবে সূর্য আবার রাশি পরিবর্তন হয়ে চলে আসবে, কিন্তু এর মাঝখানে আবার ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু জুতি তৈরি করে নেবে। সূর্যের এই নক্ষত্রে অবস্থান করার সময় আয় ইনকাম করার যে একটা জবরদস্ত প্রবণতা যথেষ্ট থাকবে, কারণ কৃত্তিকা নক্ষত্রটা হচ্ছে কি সূর্যের নক্ষত্র, অগ্নিদেব হচ্ছে দেবতা, আর এটা অশ্বিনী, এটা পড়ে গেছে সূর্যের একদম উচ্চ ঘরের নক্ষত্র। তো কী হবে যে কোনো সময় কোষাগার জিনিসটা ফাঁকা থাকবে না, এরকম মনোভাব, মানে উচ্চ অবস্থায় রাজা অবস্থান করছে সেই নক্ষত্রে, যেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, তারই নক্ষত্র। তাহলে কী হবে এই জায়গাটাতে, যে কোনো রকমভাবে কোষাগার যেন না ফাঁকা থাকে, কোনো রকমভাবে আমার প্রজারা যেন অসন্তুষ্ট না থাকে, এগুলো কিন্তু রাজাকেই পূরণ করতে হবে, তাতে যা হবার হয়ে যাক, এরকম কিন্তু মনোভাবটা উঠে আসবে। অর্থাৎ যেভাবে হোক ধন সম্পত্তি কিন্তু আসবেই। মকর রাশির এই কৃত্তিকা নক্ষত্রের শুক্রের অবস্থানে এই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে যে সুখের ঘরে অবস্থান করবে, এই সময় কিন্তু সুখ যথেষ্ট আসবে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আসবে এবং আর্থিক উন্নতি বিশেষভাবে আসবে, লাভের একাধিক রাস্তা উঠে আসবে এই মকর রাশির ক্ষেত্রে। এই সময়কালে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, নিজের কথা, নিজের আকর্ষণ দ্বারা সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করবে, নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, সরকারি যারা কর্মচারী তাদের প্রশংসা পাত্র হবে সরকারের কাছে, অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, নিজের কাজে প্রমোশনের যোগ থাকছে সরকারি কিংবা বেসরকারি কাজে, সব দিক থেকে মোটামুটি একটা ভালো
জিনিস দেখা দিচ্ছে এই সময় মকর রাশির ক্ষেত্রে। এই কৃত্তিকা নক্ষত্রে থাকাকালীন এই মকর রাশি যেরকম বুদ্ধিমান হবে, সেরকম মানে কি বলবো, রাজনৈতিক ক্ষেত্রে যারা জড়িয়ে রয়েছেন তাদের কি হবে, রাজনৈতিক ভাষার মধ্যে কূটনৈতিক চাল চলে আসবে, যেমন হবে যে শত্রুরাও কিন্তু 10 হাত দূরে থাকবে এই নক্ষত্রে, কারণ ওদিকে সূর্য কিন্তু চলে আসবে ষষ্ঠ ঘরে। অতএব শত্রুদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই মকর রাশির হতে যাচ্ছে। একদিকে দেবগুরু বৃহস্পতির জ্ঞান যুক্ত হয়ে যাবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র, যেটা মানে যার চিহ্নই হচ্ছে, সিম্বল হচ্ছে ধারালো চাকু, অর্থাৎ নিয়ম নিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পেয়ে যাবে, আর শুক্রের থাকবে আকর্ষণ। অতএব চারিদিক থেকে কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে, ভালো সময় তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশি এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, এবং তাছাড়া শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, গাই গরুর সেবা করবেন, গাই গরুর যথেষ্ট সেবা করবেন, এবং যে কোনো শুভ কাজ করতে গেলে মায়ের আশীর্বাদ নেবেন, পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন, এবং দইয়ের ফোঁটা ব্যবহার করবেন, সাদা দইয়ের ফোঁটা অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো শুভ কাজ করতে গেলে অবশ্যই সাকসেস পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।